তো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। একটা রাত শিলিগুড়িতে কাটানোর পর আজ আমি যাব গ্যাংটকের দিকে। এটা আমার লাইফের ফার্স্ট বাইক রাইড, আর লং রাইড বলতে পারো। আর লং রাইডেই পাহাড়ে হতে চলেছে। আমি তো খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালাবো। জানি না কীভাবে কি চালাতে হয়, পাহাড়ে বাইক চালানোর নাকি অনেক নিয়মকানুন আছে। দেখি, শিখে যাবো আশা করি। তো তোমরা আমার সাথে ভিডিওতে দেখতে থাকো। আর তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ আমায় করতে হবে। কাজটা হলো আমার বাইকের পলিউশন সার্টিফিকেট বা পলিউশন টেস্ট করানো নেই, সেটা করাতে হবে। তো দেখি, চলো সামনে কোথায় পলিউশন টেস্ট করায়, সেখানে টেস্ট করিয়ে নেব। তো ঘড়িতে সময় এখন 11:00। আর পলিউশন সার্টিফিকেট নিয়ে নিয়েছি এখান থেকেই। ওখানে 130 টাকা নিল আমার কাছ থেকে, বললো 1 বছরের ভ্যালিডিটি। তো চলো এই জ্যামটা কাটিয়ে নিই, কাটিয়ে আবার কথা হচ্ছে। তো ঘড়িতে সকাল 11:30, আর জ্যাম কাটিয়ে পৌঁছে গেছি কোথায়। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় পৌঁছে গেছি। যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। দুই পাশে শুধু বন আর বন। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট চোখে জাস্ট অসম লাগছে। আর বর্ষার সময় এই রাস্তার সৌন্দর্য তো আরও সুন্দর হয়ে যায়, পুরো গ্রিনারিতে ভরে ওঠে। আর একটু পরেই শুরু হবে আমার পাহাড়ের বাইক রাইড, বলতে পারো ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে চলেছি পাহাড়ে ড্রাইভ করার। ওই দেখো, একটু আগেই বলছিলাম পাহাড়ে বাইক চালাবো, কিন্তু ফার্স্ট শূন্য হয়ে গেল এখান থেকেই, লেফটে। তো আমার ইউটিউব চ্যানেলে বা আমার বাইক রাইডের ফার্স্ট পাহাড় দেখা। আর এখন তো সবে শুরু, আগে আগে দেখো আরও কত কিছু দেখবো, আর তোমরাও দেখবে। এই সেবক জঙ্গলটা পার করার পর আমি পাহাড়ে উঠবো, বা পাহাড়ে ওঠা শুরু হবে বলতে পারো। আর আমার দুই সাইড দিয়ে বিশাল বিশাল গাছ। এখানে হাতিও নাকি পারাপার হয়, এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা। আমরা অফিসিয়ালি পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আমার ডান পাশে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় আর আমাদের মধ্যে দিয়ে ডান সাইডে বয়ে চলেছে তিস্তা রিভার। তিস্তা রিভারটার মানে বর্ষাকালে তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওতে, যে তিস্তা বর্ষাকালে কী অবস্থা হয়, মানে ফুলে ফেঁপে পুরো গর্জে চলে। এখন তো মিডিয়াম আছে, মানে নর্মালি আছে, যেরকমটা নর্মাল থাকে। দেখো, লেফটে পাহাড়, রাইটে পাহাড়, সামনে পাহাড়, আর নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আর এটা সম্ভবত তিস্তা বাজার নাকি, সঠিক জানা নেই নামটা আমার। ফাইনালি এবার পাহাড়ে চড়া স্টার্ট। পাহাড়ের ফার্স্ট রাইডের ফার্স্ট টার্নিং। পাহাড়ের একটা বৈশিষ্ট্য আছে, তুমি পাহাড়ে বাইক চালাবে বা গাড়িতে করে আসবে, যেভাবেই আসো না কেন, প্রত্যেকটা টার্নিংয়ে অপেক্ষা করে আলাদা আলাদা ভিউ। তুমি প্রত্যেকটা টার্ন নেবে আর দেখতে পাবে সামনে নতুন নতুন ভিউ হাজির। এর আগেও আমি পাহাড়ে ঘুরেছি, কিন্তু কী বলতো, বাইকেই প্রথমবার চালাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি এর আগেও দুবার গেছি সিকিম, কিন্তু সেটা গাড়িতে করে, বাইকে করে না। একটা কথায় আছে না যে, ইন আ কার ইউ ক্যান ওয়াচ মাউন্টেন, বাট ইন আ বাইক ইউ ক্যান ফিল দ্য মাউন্টেন। তো সেটাই আমি এখন ফিল করছি। আর দিনের আলো থাকতে থাকতে আমার সিকিমে পৌঁছতে হবে, নাহলে রাত হয়ে গেলে প্রচুর প্রবলেম হয়ে যাবে। আমার বাইকে ফগ লাইট নেই, তার জন্য একটা সমস্যা হতেই পারে। ঘড়িতে এখন 11:42, আর আমি এখন সেবক কালী মন্দিরের সামনে। এখানে একটা লম্বা জ্যাম লেগেছে, আর স্বাভাবিক বিষয়ে জ্যাম লাগবেই, কারণ অনেকেই এখানে পুজো দেওয়ার জন্য দাঁড়ায় বা কেনাকাটা করে নিচে দাঁড়িয়ে। রাস্তার উপরে এই দোকানগুলো সব। প্রায় 10-12 মিনিট জ্যাম খাওয়ার পর জ্যাম কাটিয়ে বেরোলাম ফাইনালি। বাপ্পা, ডান পাশের সৌন্দর্যটা দেখো জাস্ট একবার। আর ওই যে সামনে নদীর উপরে দেখা যাচ্ছে নিউ করোনেশন ব্রিজ। আমরা ওই ব্রিজটা আর পার করবো না, আমরা পাশ দিয়ে বেরিয়ে যাব। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় বেশ কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল, যার ফলে রাস্তার কোনো চিহ্ন ছিল না। কিন্তু
এখানকার গভর্নমেন্ট রাস্তাটাকে আবার বানিয়ে দিয়েছে দেখছি। আর হ্যাঁ, তোমরা এরকম অনেক দেখতে পাবে রাস্তার দুই পাশে যারা লেবু বিক্রি করছে, ফ্রেশ লেবু, কমলা লেবু। তোমরা চাইলে কিনতে পারো। আমি এখন কিনবো না, বাট ফেরার সময় নিয়ে যাব বাড়ির জন্য। করোনেশন ব্রিজ পাস করার পর প্রায় প্রত্যেকটা কর্নারে কর্নারে তোমরা দেখতে পাবে এরকমভাবে লেবু বিক্রি হচ্ছে। এরকম ছোট দোকানও থাকে, মানে দোকান বলতে লেবু তুমি ওখানে দাঁড়িয়ে খেতে পারবে, বা ওখানে জুস ফুস বিক্রি হয় অনেক জায়গায়। ঘড়িতে এখন 12:37 আর আমি এখন পৌঁছে গেছি তিস্তা বাজার। এখান থেকে সিকিম প্রায় 82 কিলোমিটার মতো বাকি। আর একটু পরে কোনো এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো যাওয়া যাক। রাস্তার কাজ চলছে, কারণ এই রাস্তাটা তো পুরো ধস নেমে গিয়েছিল না বন্যার কারণে। আমার দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। এরকম সিনারি আমরা ছোটোবেলাতে খাতায় আঁকতাম, পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলে একটা নদী। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, বাইকটাকে রিফিউল করলাম, একটু জল খেলাম, একটু রেস্ট নিলাম, আবার বেরিয়ে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো গ্যাংটক মানে সিকিম এন্টার করে যাব আমরা। তো লেফটে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, একটু মোমো খেলাম। পাহাড়ে আসলাম, মোমো না খেলে আবার বিষয়টা কেমন একটা হয়ে যায়। আবার জার্নি কন্টিনিউ করলাম। আর এখান থেকে 3-4 কিলোমিটার ওই রংপুর ব্রিজটা, মানে ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডার। তারপরেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে এন্টার করে যাব কয়েকদিনের জন্য। A few moments later. তো ফাইনালি এসে গেছি রংপুর ব্রিজ, দ্য গেটওয়ে অফ সিকিম। এই ব্রিজ পার করলে অফিসিয়ালি আমরা সিকিমে এন্টার করে যাব। ওই যে দূরে বড় বড় করে লেখা আই লাভ সিকিম, এই নিয়ে তৃতীয়বারের জন্য আমি এই ব্রিজটা পার করছি। এই ব্রিজটা পার করার পর একটু করে আমরা উপরের দিকে চড়া শুরু করব। অনেকেই লেফটে দাঁড়িয়ে ছবি তুলছে, তাদের মেমোরি কালেক্ট করছে বলতে পারো। দেখো অনেক লোক একসাথে দাঁড়িয়ে আছে, অনেক লোক। এরা বোধহয় গ্রুপ ট্যুর করছে সম্ভবত। এই যে সিকিম এন্টার করে গেছি, এবার আস্তে আস্তে পাহাড়ের শেপও চেঞ্জ হতে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের পাহাড় আলাদা, সিকিমের পাহাড়ের শেপ আলাদা। আবার তোমরা যদি মানালি যাও বা অন্য কোনো জায়গায় যাও পাহাড়ি এলাকায়, সেখানকার পাহাড়ের শেপ আলাদা। ফাইনালি নিজের বাইক নিয়ে সিকিমে এন্টার করছি এই প্রথমবারের জন্য। সামনে হয়তো ডকুমেন্ট চেক করাতে হতে পারে, কোনো কিছুই চেক করাতে হলো না দেখছি, বা চেক করলো না ওরা। কিন্তু আমি দেখেছি দু একটা ভিডিওতে চেক করতে। তো চলো এবার সিকিমের পাহাড়ে বাইক চালানো যাক বেশ কিছুক্ষণ। তোমরা হয়তো সবাই জানো যে সিকিম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো না, এখানে অনেক রুলস ফলো করতে হয়। ইভেন ড্রাইভার্সরাও ফলো করে, যারা রেগুলার প্যাসেঞ্জার বা রেগুলার যাওয়া আসা করে তারাও ফলো করে। এখানে কেউ কোনো রুলস ভাঙে না। এখানে হর্ন খুব একটা তুমি ইউজ করতে পারবে না। এখানে তুমি যেখানে সেখানে কোনো প্যাকেট বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু ফেলতে পারবে না। বা এখানে অন্য লেন দিয়ে কেউ আসছে বা কেউ রাফ ড্রাইভিং করছে বা রাশ ড্রাইভিং করছে, সব তুমি কিচ্ছু দেখতে পাবে না এখানে, কারণ এখানকার পুলিশ খুব স্ট্রিক্ট। একটা ছোট্ট টানেল পার করলাম, আরও একটা টানেল পার করতে হবে আমাদের সামনে, সেটা এটার থেকে একটু বড় হবে হয়তো। ওয়েলকাম টু সিকিম,
তো এই বোটটা আমাকে ওয়েলকাম জানালো, আর আমি আমার বাইককে ওয়েলকাম জানালাম, আর আমি আর আমার বাইক দুজনে মিলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গ্যাংটক এখান থেকে 27 কিলোমিটার। গ্যাংটকে গিয়ে আমাকে হোটেল খুঁজতে হবে প্রথম কাজ, কারণ আমার কোনো হোটেলে বুকিং নেই। শুধু হোটেল খুঁজলে হবে না, তার সাথে সাথে বাইকের পার্কিং প্লাস হোটেল এরকম কিছু একটু খুঁজতে হবে। একটু আগেই বলছিলাম আর একটা টানেল আমাদের পার করতে হবে, ফাইনালি সেই টানেলটাতেও এসে গেছি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এই টানেলটা কমপ্লিট হয়নি, বা টানেলটার হয়তো কাজ চলছিল, আমার সঠিক মনে নেই, কিন্তু এই টানেলটা ছিল না। এর ডান সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে আগে যেতে হতো। আর এই টানেলটার লাইটগুলো দেখো, আমাদের জাতীয় পতাকার মতো একদম, মানে প্রথমে গেরুয়া, তারপরে সাদা, তারপরে সবুজ। ঘড়িতে এখন ডট 4টে বাজে, আর এখন এসে গেছি গ্যাংটকে। এই জায়গাটাতে একটু গাড়ির চাপ সবসময় বেশি থাকে, কারণ এটা মেন সিটি বলে কথা। আর আশেপাশে প্রচুর হোটেলও আছে, প্রচুর খাবার দোকানপত্রও আছে। মানে এখানে তুমি মোটামুটি সব কিছু পেয়ে যাবে মেন সিটিতে, সেই জন্য এখানটাতে একটু জ্যাম থাকে সবসময়। One eternity later. একটা ফাঁকা শান্ত জায়গা দেখে একটু বসেছিলাম, বুঝতেই পারিনি কখন সন্ধ্যা নেমে এসছে। ঘড়িতে এখন 5টা 23, আর আমার ডান সাইডের ভিউটা দেখো। এই লাস্ট টাইম এসে যে হোটেলটায় ছিলাম ওখানেই আবার যাব। আর ম্যাপেও সেট করে নিয়েছি লোকেশনটা, প্লাস হোটেলটা বাঙালি। আর মেন জিনিস যেটা খাওয়া দাওয়াটাও ওখানে বাঙালিরা। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।